আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু শ্বসনতন্ত্রের রোগ রিলেটেড এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে প্রথম প্রশ্নটায়, কোন রোগের কারণে বুকের ভেতরে সাই সাই আওয়াজ হয়? এই যে বুকের ভেতরে সাই সাই আওয়াজ, এটা হচ্ছে আমরা অ্যাজমার ক্ষেত্রে দেখতে পাই। অ্যাজমা রোগটা হচ্ছে এরকম একটা রোগ যেটা তোমার রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া দেখায়। মানে তোমার দেহে কোনো একটা জীবাণু প্রবেশ করছে, সেক্ষেত্রে তোমার বডি একটা রিয়াকশন দেখাবে যে বাইরে থেকে আর একটা জীবাণু প্রবেশ করছে, এটাকে বের করা লাগবে। সেক্ষেত্রে এই প্রতিক্রিয়াটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা অ্যাজমা হইতে দেখি। এখন এই অ্যাজমা কিন্তু কোনো জীবাণুর কারণে হয় না, এটা তোমার দেহে তোমার নিজের প্রতিক্রিয়ার কারণে হচ্ছে। রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে কোন রোগটা হয়? এই যে একটু আগেই বললাম, এটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। মানে হাঁপানি আর অ্যাজমা কিন্তু একই কথা। সেক্ষেত্রে এই যে অ্যাজমা কথাটা এখানে ডাইরেক্ট বলে দেয় নাই, কিন্তু অ্যাজমা আর হাঁপানি হচ্ছে একই কথা। এরপরে আসো, কোন রোগটি জীবাণুবাহিত নয়? একটু আগেই আমি কি বললাম যে অ্যাজমা হইলে এটার কোনো জীবাণু থাকে না, তোমার নিজস্ব বডির যে সিস্টেমটা ওইটাই হচ্ছে প্রতিক্রিয়া তৈরি করতেছে। তাহলে জীবাণুবাহিত রোগ নয় হচ্ছে আমাদের অ্যাজমা। এরপরে দেখো, ব্যক্তি বিশেষে চিংড়ি খেলে কোন রোগটি হতে পারে? অনেকের ক্ষেত্রে অ্যালার্জি থাকে না খাবারের ক্ষেত্রে, চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ, গরুর মাংস, এরকম ক্ষেত্রে আমরা অ্যালার্জি দেখতে পাই। এই যে অ্যালার্জি জনিত খাবার, এটা অ্যাজমা যে রোগী তাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই, অ্যালার্জি জনিত খাবার খাইলে অ্যাজমা হইতে দেখি। এরপরে ফুলের রেণুর কারণে কোন রোগটি হয়? ফুলের রেণু বলতে মেইনলি তুমি মনে করো বাতাস নিচ্ছ বা একটা ফুলের ঘ্রাণ নিচ্ছ, সেক্ষেত্রে ফুলের রেণু যদি তোমার শ্বসনতন্ত্রে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা এই অ্যাজমাটা হইতে দেখি। বায়ু দূষণ বা ফুলের রেণু, যে কোনো ক্ষতিকর পদার্থ যদি প্রবেশ করে। তারপরে কি বলছে, কোন রোগটি ঋতু পরিবর্তনের সময় বেড়ে যায়? ঋতু পরিবর্তন, ধরো এই যে গ্রীষ্মকাল চলতেছে হঠাৎ করে গ্রীষ্মের পরে তোমার তাপমাত্রা কমে যাওয়া শুরু করলো, বর্ষা আসতেছে, অথবা শীতের আগমন, এমন সময় ঋতু পরিবর্তনের সময় আমরা এই অ্যাজমা রোগটা বেড়ে যেতে দেখবো। আমরা কি জানি, ঠান্ডা কাশি বা এই যে এরকম শ্বসনতন্ত্রের রোগগুলো আমাদের শীতকালে হইতে পারে, কিন্তু শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, এমন সময়ও তোমার আবার অ্যাজমা শুরু হয়ে যেতে পারে। মানে ঋতু পরিবর্তনের সময়, একটা ঋতু চেঞ্জ হওয়ার সময় হচ্ছে আমরা অ্যাজমাটা দেখবো। অ্যাজমার ক্ষেত্রে প্রযোজ্য কি কি দেখবো দেখো তো, বুকের ভেতর আওয়াজ হওয়া, ওই যে সাই সাই আওয়াজ হচ্ছিল ওইটা, গলার শিরা ফুলে যায়, হ্যাঁ গলার শিরা ফুলে যায়, এবং জ্বর থাকে না, জ্বর আমরা অ্যাজমার ক্ষেত্রে দেখতে পাই না, শুধুমাত্র ওই যে বুকের ভেতর সাই সাই শব্দ হওয়া এবং গলার শিরা ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো দেখতেছি। তাহলে এখানে ক নাম্বারটা। এরপরে অ্যাজমা হলে কি হয় দেখো তো, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, হ্যাঁ শ্বাসকষ্ট বাড়বে। তারপরে রোগীর ওজন কমতে থাকে না, ওজন কমতে থাকা আমরা এইডসের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু অ্যাজমার ক্ষেত্রে ওজন কমে না। শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, হ্যাঁ এই শ্বাসকষ্ট বা হাঁপানি, এই দুইটাই হচ্ছে আমাদের মানে অ্যাজমার ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে 1 আর 3 নাম্বারটা এটা হচ্ছে আমাদের খ। এরপরে শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহ, শ্বাসনালীর ভেতরে, সেক্ষেত্রে শ্বাসনালী যদি আমি আঁকি, দেখো এটা এরকম হয়, কিছুটা ঢেউ ঢেউ, আর এরকম এখানে থাকতেছে হচ্ছে আমাদের ষড়যন্ত্র। এই শ্বাসনালীর ভেতরে প্রদাহ, প্রদাহ মানে হচ্ছে ব্যথা, শ্বাসনালীর ভেতরে ব্যথা হইলে আমরা কি বলবো, ব্রঙ্কাইটিস হইতে দেখবো। এরপরে চলো, নিচের কোনটি শ্বাসনালীর রোগ? এই যে শ্বাসনালীর ভেতরে প্রদাহ, একটু আগেই তো দেখলাম ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর রোগ। এরপরে আসো, কোনটির সংক্রমণে ব্রঙ্কাইটিস হয় এটা জিজ্ঞেস করছে। দেখো ব্রঙ্কাইটিস যে রোগটা, শ্বাসনালীর প্রদাহ, এটা কোনটির সংক্রমণে হচ্ছে, তার মানে কোন অণুজীবটা এখানে কাজ করতেছে। এখানে দেখো ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়াটার নাম আমাদের বইয়ে উল্লেখ করা নাই, কিন্তু এরকম বলে দেওয়া ছিল যে ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রঙ্কাইটিস হয়। এরপরে ব্রঙ্কাইটিসের কারণে রোগীর কি কি হইতে পারে দেখো তো, বুকে ব্যথা অনুভূত হইতে পারে এবং তীব্র শ্বাসকষ্ট অনুভূত হইতে পারে, কিন্তু ঠোঁট নীল হয়ে যাওয়া এটা আমরা দেখতে পাই হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে। ঠোঁট নীল হয়ে যাওয়া আমরা অ্যাজমার ক্ষেত্রে দেখতে পাই। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমি সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো, দেখো ব্রঙ্কাইটিসের লক্ষণ জিজ্ঞেস করছে। এখন ব্রঙ্কাইটিসের লক্ষণ হইলে আমাদের বইয়ে যে লক্ষণটা দেওয়া ছিল, সেখানে হঠাৎ ওয়ার্ডটা ছিল অ্যাজমার ক্ষেত্রে। মানে অ্যাজমা যখন হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হঠাৎ কোনো বলা নাই কওয়া নাই তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে, কিন্তু ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা শ্বাসকষ্ট দেখবো, কিন্তু ওই শ্বাসকষ্টটা হঠাৎ শুরু হবে না, কাশির সাথে অনেক সময় কফ বের হইতে পারে আর শ্বাসকষ্ট হইতে পারে। সেক্ষেত্রে হঠাৎ ওয়ার্ডটা দেখলে আমরা অ্যাজমা বুঝবো। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে সঠিক। নিচে কোনটি পরীক্ষা করে যক্ষা রোগ নির্ণয় করা যায়? এখন যক্ষা যেটা, এটা হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, যেটা আমরা চামড়া পরীক্ষার মাধ্যমে বের করতে পারি। মানে চামড়া পরীক্ষা করলে আমরা যক্ষা জীবাণুটা আছে কিনা এটা বুঝতে পারি। এরপরে কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী? নিউমোনিয়ার জন্য নিউমোকক্কাস ব্যাকটেরিয়া দায়ী। তাহলে এটা কি? ব্যাকটেরিয়া।
নিউমোনিয়া, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, দেখো মিলে কিন্তু নিউমোকক্কাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা নিউমোনিয়ার জন্য দায়ী। এরপরে দেখো নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়, নাম শুনলেই বোঝা যায় নিউমোনিয়া, নিউমোকক্কাস কি হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার জন্য। দেখো নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোনটি হয়, নাম শুনলেই কিন্তু বোঝা যায় নিউমোকক্কাস, নিউমোনিয়া। তাহলে এই যে নিউমোনিয়া হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে। নিউমোকক্কাস কোনটির অন্তর্ভুক্ত, এই যে ব্যাকটেরিয়া। আমরা তো মানে একটা কথার সাথেই অনেকগুলো এমসিকিউ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে কি হচ্ছে নিউমোনিয়া। এরপরে নিউমোকক্কাসের আক্রমণের সাথে কোন লক্ষণটা জড়িত, এখানে মানে নিউমোনিয়ার লক্ষণ জিজ্ঞেস করছে, সেক্ষেত্রে ফুসফুসে শ্লেষ্মা জমা, এটা হচ্ছে আমরা নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণ হলে দেখতে পাই। এখানে দেখো সামনে কিন্তু একটা সাইলেন্ট পি আছে, যখন বানানটা লিখতে যাবা তখন কিন্তু এইটা খেয়াল রাখা লাগবে যে পি দিয়ে তারপর নিউমোনিয়া বানান লেখা লাগবে, সাইলেন্ট পি আছে। এরপরে দেখো শ্বাসকষ্ট, কাশি ও বুকের মধ্যে গড়গড় আওয়াজ হওয়ার লক্ষণ বিশিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণু। তার মানে এই যে লক্ষণগুলা, শ্বাসকষ্ট হওয়া, কাশি হওয়া, বুকের ভিতরে গড়গড় আওয়াজ হওয়া, সেক্ষেত্রে আমরা কি দেখবো নিউমোনিয়া হইলে এই রোগটা হইতে পারে, নিউমোনিয়ার ক্ষেত্রে নিউমোকক্কাস। এরপরে দেখো প্লাজমোডিয়াম, যেটা প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, ম্যালেরিয়া। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে যক্ষ্মা তৈরি করে, এবং হেলিকোব্যাক্টর, এটা হচ্ছে আমাশয় তৈরি করে, আমাশয়। তাহলে কোন জীবাণু কোনটা করতেছে এটা একসাথে আমরা পড়ে নিলাম। দেখো গড়গড় আওয়াজ বললে হবে নিউমোনিয়া, আর সাঁই সাঁই আওয়াজ বললে কি হবে, বুকের ভেতর যদি সাঁই সাঁই আওয়াজ হয় সেক্ষেত্রে হবে অ্যাজমা। এরপরের প্রশ্নটাই যাইতে চলো, নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কি বলছে, নিউমোনিয়ার ক্ষেত্রে কি প্রযোজ্য দেখো তো, মানে এই লক্ষণগুলো কি কি, রোগীর সহনীয় উষ্ণতায় এবং শুষ্ক পরিবেশে রাখা। নিউমোনিয়া বলতে ওই যে একটু আগে নিউমোকক্কাসের কারণে যেটা হচ্ছিল, সেক্ষেত্রে অবশ্যই উষ্ণ আর শুষ্ক পরিবেশে রাখতে হবে। এরপরে বুকে পিঠে ব্যথা হওয়া, না নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই না। তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো, ইয়েস অবশ্যই। তাহলে এখানে কোনটা হবে, 1 আর 3, তার মানে খ নাম্বারটা আমরা উত্তর বলতে পারতেছি। এরপরে দেখো রিনা বেগমের বাচ্চাটির বেশ কিছুদিন হলো প্রচণ্ড জ্বর ও কাশি এবং বুকের ভেতর গড়গড় আওয়াজ, এই যে গড়গড় শুনলেই আমরা বুঝতে পারবো কি নিউমোনিয়া। ডাক্তারের মাধ্যমে তিনি জানতে পারলেন এই রোগটি শিশু ও বয়স্কদের বেশি হয়, সেক্ষেত্রে এই যে গড়গড় আওয়াজ শুনেই আমি বুঝে ফেলছি এটা হচ্ছে নিউমোনিয়া। এরপরে আসো কি বলছে, উক্ত রোগটির সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত, নিউমোনিয়া কি জন্য হচ্ছিল, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে। তাহলে এই যে দেখো উক্ত রোগের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে আমার ব্যাকটেরিয়া, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। এরপরে চলো কি বলছে দেখো তো, রিনার বাচ্চাটিকে সুস্থ করতে হলে মানে নিউমোনিয়ার থেকে সুস্থ করার জন্য আমরা কি করব, ওই যে গরম তরল খাবার খাওয়াইতে বলছিল, সেক্ষেত্রে তরল খাবার দিতে হবে। গরম খাবার বর্জন করতে হবে না, গরম খাবার আরো ভালো, গরম খাবার বর্জন করা যাবে না, আরো খাওয়াইতে হবে। চর্বি জাতীয় খাবার কম খাওয়াইতে হবে না, চর্বির সাথে এটার কোনো সম্পর্ক নাই, রেডিয়েশনের সাথেও সম্পর্ক নেই, তাহলে আমরা তরল খাবার খাওয়াবো। এরপরে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কোন রোগের জীবাণু, এটা হচ্ছে আমার যক্ষ্মা রোগের জীবাণু, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নিউমোনিয়ার জীবাণু হচ্ছে নিউমোকক্কাস। এরপরে অ্যাজমার কোনো জীবাণু নাই, এটা কিন্তু মনে রাখা লাগবে, অ্যাজমার কোনো জীবাণু নাই। এরপরে রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়, এটা কোন রোগ দেখো, এটা হচ্ছে আমরা যক্ষ্মার ক্ষেত্রে দেখতে পাই, কাশির সাথে রক্ত যাওয়া, এই সিমটমটা শুনলেই আমরা কি বুঝবো, যক্ষ্মা রোগের কথা বলছে। এরপরে যক্ষ্মার জীবাণুর নাম কি, যক্ষ্মার জীবাণুর নাম হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই যে এটা হচ্ছে যক্ষ্মা রোগের জীবাণু। অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, এটা হচ্ছে আমাশয়ের ক্ষেত্রে, আমাশয় রোগের জন্য আমরা এই জীবাণুটা দেখতে পাই। এরপরে ভিব্রিও কলেরিয়া, এটা হচ্ছে কলেরা রোগের জন্য, এবং প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগের জীবাণু। এরপরে আসো এমটি টেস্ট কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে করা হয়, এই যে যে কোনো রোগ আমরা পরীক্ষা করে বের করব না যে রোগটা মানে আসলেই কোন রোগটা হয়েছে, সেক্ষেত্রে যক্ষ্মা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এমটি টেস্ট করি। আর মূত্র যদি পরীক্ষা করি বা রক্ত পরীক্ষা করি, সেক্ষেত্রে আমরা কি বের করতে পারি, আমরা হচ্ছে ডায়াবেটিস আছে কিনা এরকম নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে তোমাদের পরিবারে কারো ডায়াবেটিস থাকলে তোমরা এরকম দেখবা যে রক্ত পরীক্ষা ছোট ফুটা করে অল্প একটু রক্ত নিয়ে পরীক্ষা করতেছে। এরকমই তোমার চামড়া নিয়েও পরীক্ষা করা যায়, তোমার হাড়ের একটা অংশ অথবা লালা যে কোনো কিছু নিয়ে আমরা পরীক্ষা করতে পারি, যেখানে এমটি টেস্ট ছিল আমাদের ওই জায়গাটার জন্য। এবার যক্ষ্মা হলে কি করতে হবে, যক্ষ্মা হলে কি কি হয় সিমটমগুলা, রোগীর ওজন কমতে থাকে, ইয়েস যক্ষ্মার ক্ষেত্রে কিন্তু আমরা ওজন কমতে দেখি। এরপরে 3 সপ্তাহের বেশি কাশি থাকে, হ্যাঁ। শক্ত খাবার খেতে পারে না,
যক্ষার ক্ষেত্রে কাশি থাকে, কিন্তু খাবারের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সব খাবারই খাওয়া যায়। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক বলতে পারি। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ রহিম সাহেব ডাক্তারের চেম্বারে গেলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তিনি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি করতেছে? মানে যক্ষার জন্য দায়ী। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তার কোন রোগটা হয়েছে? তার হচ্ছে যক্ষা রোগটা হয়েছে। এরপরে দেখো, উক্ত রোগের লক্ষণ, যক্ষা হইলে কি হয়? রোগীর ওজন কমতে থাকে। একটু আগেই তো এই অপশনটা দেখছিলাম, রোগীর ক্ষুধা বেড়ে যায় না, ক্ষুধা বাড়ে না। 3 সপ্তাহের বেশি কাশি থাকে। ইয়েস, এই যে 3 সপ্তাহ ওয়ার্ডটা মনে রাখা লাগবে। যক্ষার ক্ষেত্রে কাশি কতদিন থাকতেছে? 3 সপ্তাহের বেশি। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে চলো, কি বলছে দেখো তো, একটা চিত্র এঁকে দেওয়া আছে। এই চিত্রটা হচ্ছে শ্বসনতন্ত্রের চিত্র, তাই না? ওই যে ফুসফুস, ট্রাকিয়া, ব্রঙ্কাস আর 2টা ফুসফুস। কোন রোগটি উদ্দীপকে প্রদত্ত অঙ্গটি ছাড়াও শরীরের অন্য অঙ্গে হইতে পারে? তার মানে ফুসফুসে বা শ্বসনতন্ত্র ছাড়াও আমরা জানি যক্ষা কিন্তু আমাদের হাড়েও হইতে পারে, অন্ত্রেও হইতে পারে। দেখো কিরকম না ব্যাপারটা, শ্বসনতন্ত্রে হইলে আমরা কাশি হইতে দেখি, বা এই যে ওজন কমে যাইতে দেখি, 3 সপ্তাহের বেশি কাশি থাকতেছে, কিন্তু হাড়ের ভিতরেও কিন্তু তোমার যক্ষা হইতে পারে, অন্ত্রেও যক্ষা হইতে পারে। তারপরে উদ্দীপকের অঙ্গের যে রোগটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত নয় তা প্রতিকারে করণীয়। এখন এই যে শ্বসনতন্ত্রেরই রোগ, কিন্তু এটা হচ্ছে তোমার ছোঁয়াচে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ছোঁয়াচে যদি হয় বা জীবাণুবাহিত যদি না হয়, ছোঁয়াচে বা জীবাণুবাহিত না, তার মানে টাচ করলে কিছু হবে না, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস, হ্যাঁ সবার সাথে সে থাকতে পারবে, মানে খোলামেলা জায়গায় থাকতে পারবে। ধূমপান বর্জন করা, যে কোনো রোগের ক্ষেত্রেই, শ্বসনতন্ত্রের রোগ মানে অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। তরল আর পুষ্টিকর খাবার খাওয়ানো, হ্যাঁ এটা তো সব রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই। মানে এখানে তোমার আসলে এই যে কাজগুলা, এটা তোমার এই যে ছোঁয়াচে বা জীবাণুবাহিত নয় বলে দেওয়ার কিছু না, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করা লাগবে। তাহলে ঘ নাম্বারটা এখানে উত্তর। এরপরে, দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি, ভগ্নস্বর, ওজন হ্রাস পাওয়া কোন রোগের লক্ষণ? দেখো, দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি, ভগ্নস্বর মানে হচ্ছে গলা ভেঙে যাওয়া, মানে সাউন্ড ঠিক করে বের হয় না, গলা ভাঙা বলি না আমরা, ওইটা। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে হয়। দেখো এই যে ভগ্নস্বর, এটা কিন্তু আমরা আর অন্য কোনো রোগের ক্ষেত্রে সিমটম দেখি নাই, এটা শুধুমাত্র ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে। এরপরে, ফুসফুস ক্যান্সার প্রতিরোধে করণীয় আমরা কি কি করতে পারি? অবশ্যই ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে, মানে ধূমপান মদ্যপান করা যাবে না, হ্যাঁ অবশ্যই, এটা যে কোনো রোগের ক্ষেত্রে, শুধু ফুসফুস ক্যান্সার কেন। এরপরে, তৈলাক্ত খাবার বেশি খাওয়া, না না, তৈলাক্ত খাবার কখনোই বেশি খাওয়া যাবে না। ফ্যাট কিন্তু আমাদের সবচেয়ে কম পরিমাণে গ্রহণ করতে হবে। নিয়মিত পরিমিত ব্যায়াম করা, ইয়েস অবশ্যই। 1 আর 3, এই দেখো অপশনগুলো পড়লেই তুমি বুঝতে পারতেছো, তোমার কিন্তু এই সিমটমগুলো সব বা করণীয়গুলো সব মুখস্থ রাখা লাগতেছে না, 1টা 2টা এক্স্যাক্ট। এই যে ভগ্নস্বর শুনলেই হচ্ছে আমার ফুসফুস, তারপরে জীবাণুবাহিত নয় শুনলেই আমার অ্যাজমা, এরকম 1টা 2টা শুনলেই বোঝা যায়। সেক্ষেত্রে ধূমপান করা যাবে না, নিয়মিত পরিমিত ব্যায়াম করতে হবে, 1 আর 3 নাম্বারটা। এরপরে আসো, দুলাল সাহেব 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশিতে ভুগছেন, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। এখন দুলাল সাহেবের রোগটা কি, বা এই রোগটার জীবাণু কি? এখন এই যে ব্যাকটেরিয়া, দুলাল সাহেবের 3 সপ্তাহের বেশি ধরে কাশি, এই যে 3 সপ্তাহের বেশি, কি বলছিলাম? যক্ষার ক্ষেত্রে বলছিলাম না 3 সপ্তাহের বেশি কাশি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়া, এটার কারণে হচ্ছে। এরপরে, যে উপায়ে দুলাল সাহেবের রোগটি নির্ণয় করা যায়, আমরা মানে এখন যে বুঝতে পারবো যে তার যে যক্ষা হয়েছে কিনা, কিভাবে করতে পারবো? কফ পরীক্ষার মাধ্যমে এবং এক্সরের মাধ্যমে, কারণ যক্ষা আমাদের হাড়েও হইতে পারে, হাড়ে হইলে আমরা এক্সরের মাধ্যমে বুঝতে পারবো। আর কফ পরীক্ষা শ্বসনতন্ত্রে আক্রমণ করলে তো কফ পরীক্ষার মাধ্যমেই হবে। আর মূত্র পরীক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি? ডায়াবেটিক্স নির্ণয় করতে পারি, ডায়াবেটিক্স। সেক্ষেত্রে মূত্র পরীক্ষা এখানে আমরা নিব না, 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক। তাহলে দেখো কতগুলো রোগের সব সিমটম তোমার মুখস্থ করা লাগবে না, সব করণীয় মুখস্থ করা লাগবে না, শুধু কয়েকটা কোড ওয়ার্ড আছে, দেখো এগুলাই বারবার আসতেছে ঘুরে ফিরে, এই যে 3 সপ্তাহ, তারপর ভগ্নস্বর, এই কয়টা কোড ওয়ার্ড মনে রাখবা, সেক্ষেত্রে মানে এই এমসিকিউগুলো সহজেই আমরা সমাধান করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।